আসসালামু আলাইকুম। মোহাম্মদ হানিফুদ্দিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। একেবারে অল্প না হলেও দীর্ঘ 7 দিন পর তোমাদের সাথে অনলাইন ক্লাসে আবার হাজির হলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তোমরা বুঝতে পারছো 7 দিন পর পর ক্লাস, সেটা আমার সাবজেক্ট বলে বলছি না, যে কোনো চারের সাবজেক্টই আমার মনে হয় 7 দিন পর পরই হচ্ছে। অতএব ক্লাসটাকে তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেবে। তোমরা ইতিমধ্যে মনে হয় গতকালই নোটিশ পেয়ে গেছো যে তোমাদের বর্ষোত্তীর্ণ পরীক্ষা আমরা স্বল্প পরিসরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেব। নোটিশ পেয়ে গেছো ইনশাআল্লাহ। তো তারপর আজকে আমি একটু কথা বলবো তোমাদের এই নিয়ে। যা হোক, আজকের ক্লাসটা আসলে শুধু দ্বিতীয় বর্ষের মেয়েদের জন্য নয়, এটা প্রথম বর্ষ যারা ভর্তি হচ্ছে এরাও যদি ক্লাসটা ফলো করে কাজে লাগবে। যারা পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে, ভাগ্যের নির্মম পরিহাস কোভিড-19 কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, তাদের জন্যও রিভিশন হিসাবে কাজে লাগবে। আর তোমরা তো আছোই। তো ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা যাক। আজকের আলোচনার বিষয় মুঘল শাসন, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রে। আমি মনে করি এই অধ্যায়টাই সবচাইতে ইন্টারেস্টিং একটা অধ্যায় এবং গুরুত্বপূর্ণও বটে। এখান থেকে আমাদের অনেক কিছু জানার, বোঝার এবং শেখার আছে বাস্তব জীবনের জন্য। তো আশা করি আগে যে ক্লাসগুলো আমি নিয়েছি, আমার বিশ্বাস তোমরা সেগুলো ফলো করেছো। যদি কেউ না করে থাকো, আমি কিন্তু তোমাদের বলেছি আমার ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলেও দেয়া থাকে, সেখান থেকে তোমরা ফলো করতে পারো অবসর সময়ে। যাক, আমরা সময় নষ্ট না করে আমরা ক্লাসে যাই। খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো আমি। এই অধ্যায়টা অনেক বড় এবং আমি আবার বলছি অধ্যায়টা অনেক মজাদার বটে। তোমরা নিজেরা যারা পড়েছো তারা বুঝতে পেরেছো, আর আজকে যারা পড়ছো হয়তো আমার সংক্ষিপ্ত কথায় যদি ভালো বুঝতে না পারো, তোমরা নিজেরা একটু কষ্ট করে বইটা দেখে নেবে। আশা করি বুঝতে পারবে এবং আমার কথার যথার্থতা খুঁজে পাবে ইনশাআল্লাহ। তো মুঘল বংশ, আমরা আলোচনার কয়েকটা বিষয়বস্তু ভাগ করে রেখেছি আগেই। মুঘল বংশ, এখানে স্পেশালি আমি বাবরকে নিয়ে আজকে কথা বলবো। মুঘল বংশটা বড় অধ্যায়, একদিনে সম্ভব নয়। তো স্পেশালি বাবরকে নিয়ে কথা বলবো। সম্রাট বাবর, বাবরের পরিচয়, বাবরের সিংহাসন লাভ, বাবর কেন ভারতবর্ষ অভিযান পরিচালনা সম্পন্ন করেছিল এবং সেই অভিযান পরিচালনা করতে গিয়ে উনি কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যুদ্ধের সফলতা ব্যর্থতা কতটুকু ছিল এবং কতটুকু লাভবান হয়েছিল সে সম্পর্কে কথা বলবো। যুদ্ধগুলো হলো পানিপথের প্রথম যুদ্ধ 1526 সাল খ্রিস্টাব্দ, খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দ, গোগরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দ। আর ওনার জীবনের একটা স্মরণীয় ঘটনা আছে, যে সেটা হচ্ছে উনি তো আসলে লেখাপড়ার বিশেষ সুযোগ পায় নাই। বাবর শব্দের অর্থ হচ্ছে ব্যাঘ্র, ব্যাঘ্র মানে বাঘ। তোমরা ডিসকভারি চ্যানেল নিশ্চয়ই দেখেছো। বাবর শব্দের অর্থ ব্যাঘ্র, বাঘ অনেক শক্তিশালী একটা প্রাণী। পায় সে সেটা ধরবে না, সে ওটাকেই ধরবে, না পারলে সে ব্যর্থ হয়ে ফিরে আসবে, বাট অন্য কিছু ধরবে না। তার মানে কি, তার লক্ষ্যতে ছিল খুব অটুট। সম্রাট বাবর বাঘের মতো শক্তি তার গায়ে ছিল। আমি ছিল 1483 সালে 14ই ফেব্রুয়ারি তুর্কিস্তানের ফারগানা নামক স্থানে তার জন্ম হয়। তোমাদের জেনে রাখা দরকার, সম্রাট বাবরের বাবা অর্থাৎ ওমর শেখ মির্জা, উনি কিন্তু ফারগানার অধিপতি ছিলেন। ফারগানার অধিপতি থাকা অবস্থায় উনি যখন মারা যায় 1494 সালে, তখন সম্রাট বাবরের বয়স মাত্র 11 বছর। এই 11 বছর বয়স্ক বালক ফারগানা রাজ্যের অধিপতি হন, শাসক হন। আসলে এই বয়সের ছেলেদের কিন্তু তখন স্কুলে যাওয়ার কথা, বিদ্যা শিক্ষায় মনোনিবেশ করার কথা, কিন্তু উনি তা পারেন নাই। বরং এই রাজ্য অধিপতি হওয়ার পাশাপাশি উনি রাজকীয় বিদ্যা, অশ্ব চালনা, বাসায় যতটুকু লেখাপড়া করা যায় এইভাবে উনি সময় অতিবাহিত করতে থাকেন। এটা হলো মোটামুটি বাবরের সংক্ষিপ্ত পরিচয়। বাবরের সিংহাসন লাভ একটু আগে বলেই ফেললাম যে 1494 সালে শেখ ওমর মির্জা ওমর শেখ মির্জা
যখন মাত্র 38 বছর বয়সে মৃত্যু মুখে পতিত হন। তারপরে উনি পিতৃ সিংহাসনে আরোহণ করেন। এই মুঘল বংশের সর্বমোট 17 জন শাসক ছিল। সম্রাট বাবর হচ্ছে প্রতিষ্ঠাতা শাসক, অর্থাৎ মুঘল বংশের ভিত্তিপ্রস্তর ওনার হাত দ্বারাই স্থাপিত হয়। তা আমরা আলোচনার অংশ ফিরে যাই, সেটা হলো সিংহাসন লাভ গেল, হ্যাঁ, সে পরিচিতি এবং সিংহাসন। এবার আসো ভারত অভিযান। সিংহাসনে আরোহণ করে উনি, আমি তো একটু আগে বলেছি, তার ওনার ব্যক্তিত্ব প্লাস তার শারীরিক কিছু বৈশিষ্ট্যের কথা আমি বলেছি। উনি অত্যন্ত উচ্চবিলাসী একজন শাসক ছিল, সিংহাসনে আরোহণ করার পরে, যেহেতু বালক, এই বালক বয়সে সিংহাসন আরোহণ করার কারণে তাকে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, কিন্তু উনি হতোদ্যম হননি কোনো মতেই। কারণ ওনার গায়ে কিন্তু রাজবংশের একজন রাজার, একজন শাসকের, একজন বাদশার রক্ত প্রবাহিত ছিল, যে কারণে উনি সহজে দমবার পাত্র ছিলেন না। উনি ভারতবর্ষের দিকে উনি লোলুপ দৃষ্টি দেন। এই দৃষ্টি দেওয়ার পিছনে বেশ কিছু কারণ ছিল। উনি কেন ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হন? আমরা ইতিপূর্বে যে সমস্ত শাসকদের নিয়ে কথা বলেছি, তোমরা দেখেছো যে প্রত্যেকেরই লোভ থাকে ভারতের দিকে। এখানে আসলে ধন সম্পদ, তোমার রাজনৈতিক বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ, তোমার মতানৈক্য, জাতি ভেদ, প্রথা, কৈলিন্য, বিভিন্ন পরিবেশ ও প্রতিকূলে থাকার কারণেই অন্যান্য শাসকরা, স্পেশালি মুসলমানরা ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হয়েছে, আক্রমণ করেছে এবং শেষ পর্যন্ত জয়লাভ করেছে। তো সম্রাট বাবরও তার ব্যতিক্রম নন। মধ্য এশিয়ায় উনি যখন সুবিধা করতে পারতেছিলেন না, তখন উনি চিন্তা ভাবনা করলেন যে আমি ভারতবর্ষ অভিযান পরিচালনা করব এবং দিল্লির সিংহাসন আরোহণ করব। তোমাদের জেনে রাখা দরকার, আমি কিন্তু একটু আগেও বললাম যে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ ছিল। একটা জাতির সাথে আরেকটা জাতির, একটা প্রদেশের শাসনকর্তার সাথে আর একটা প্রদেশের শাসনকর্তার সুসম্পর্ক বজায় ছিল না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, লাহোরের শাসনকর্তা ছিল দৌলত খান লোদি। এই দৌলত খান লোদি উনি সম্রাট বাবরকে ভারত আক্রমণ করার জন্য নিমন্ত্রণ করেছিলেন যে তুমি আসো, ভারত আক্রমণ করো, আমি তোমাকে যথেষ্টভাবে সহযোগিতা করব। তুমি যে ফারগানা রাজ্য নিয়ে অধীনে পড়ে আসো, যেটা খুব ছোট্ট এবং বাধাগ্রস্ত, বিভিন্ন মন্ত্রী আমলা এবং আমত্তবর্গ দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে, এখানে আসলে তুমি স্বাধীনভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবে, বিশাল রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে। উনি অনেকটা লোভাতুর হয়েই দৌলত খান লোদির নিমন্ত্রণ গ্রহণ করে এবং ভারতবর্ষ আক্রমণ পরিচালনা করার জন্য প্রস্তুতি নেন। ঠিক আছে। আর তাছাড়া কিন্তু আরো আছে। ভারতের রাজনৈতিক অবস্থা গোলযোগপূর্ণ ছিল, ভারতের ধন সম্পদ ঐশ্বর্য তাকে আকর্ষণ করত, তারপর জাতি ভেদ প্রথা ছিল, সামরিক দুর্বলতা ছিল, মানে একটা রাজ্যকে আক্রমণ করে দখল করার জন্য যতগুলো নেগেটিভ পয়েন্ট থাকার কথা সবগুলোই ভারতবর্ষ তখন বিরাজমান ছিল। এই কারণে উনি ভারতবর্ষ অভিযান পরিচালনা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। তাহলে গেল ভারতবর্ষ অভিযান। তার উনি প্রথম অভিযানটাই ছিল পানিপথের প্রথম যুদ্ধ। ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালের 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ সম্রাট বাবর সম্পন্ন করে। কার সাথে? ইব্রাহিম লোদির সাথে। সম্রাট বাবরের, তোমরা শুনলে অবাক হবে, সম্রাট বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000, কিন্তু এই 12,000 সৈন্য ছিল তুর্কি মানে কি, এরা কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সময় সুশৃঙ্খল, সুশিক্ষিত, সুসংগঠিত এবং অত্যন্ত কঠোর মনোবল সম্পন্ন, সর্বোপরি মুসলমানদের ইমানি শক্তি তো মজবুত থাকে, ছিল। তাদের পিছনে আর একটা কারণও ছিল যে একটা হিন্দুদেরকে পতন ঘটাবে, নতুন রাজ্য দখল করবে, এটাই শেষ কথা না। শেষ কথা বলে আরো কথা ছিল কি, যেখানে ইসলাম প্রচার করা যাবে, মুসলিম রাজ্যের সম্প্রসারণ ঘটানো যাবে, এটাও একটা বড় কারণ। তাহলে এই ধর্মীয় অনুভূতি, মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুভূতি কাজ করতেছিল, এটাও একটা বড় কারণ। আর সম্রাট ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ এবং তার 100 হস্তি বাহিনী ছিল। আমি একটু আগে বলেছি যে তার সৈন্য সংখ্যা 12,000 থাকলেও সৈন্যকে অগ্র, পশ্চাৎ, মধ্যম 3টে ভাগে ভাগ করেন। শুধু তাই না, আমরা কোন একটা শাসকের আলোচনা করার সময় বলেছিলাম, বলতো মনে আছে কিনা, মানজানিককে ব্যবহার করেছিল প্রস্তর নিক্ষেপণকারী যন্ত্র, মনে আছে? মোহাম্মদ বিন কাসিম। তো উনি একটা নতুন অস্ত্র ব্যবহার করেছিল,
যে কারণে সিন্ধু রাজা দাহিরকে সহজে পতন ঘটানো সম্ভব হয়েছিল, ঠিক বাবরও তাই। বাবরই প্রথম ভারতবর্ষের কোনো শাসকের বিরুদ্ধে বা ভারতবর্ষে একটা নতুন রাজবংশ প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ প্রথম সংগঠিত হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে উনি কামানের ব্যবহার করেছিল, গোলা বারুদের ব্যবহার করেছিল, যা কিনা ভারতবর্ষের কোনো শাসক ইতিপূর্বে ব্যবহার তো করেই নাই, বরং তারা জানতো না যে কামান নামে বা গোলা বারুদ নামক কোনো, গোলা বারুদ তো বুঝবে বোমা জাতীয় জিনিস, আর কামান তো এটাও বড় ধরনের গোলা নিক্ষেপণকারী একটা যন্ত্র, এটা আগে কখনো ভারতবর্ষের কোনো শাসকই দেখেও নাই, মোকাবেলাও করে নাই। যে কারণে মাত্র অল্প সংখ্যক, কোথায় 1,00,000 আর কোথায় 12,000 সৈন্য নিয়ে পানিপথ নামক প্রান্তরে, দিল্লি থেকে কিছুটা দূরে পানিপথ নামক প্রান্তরে ইব্রাহিম লোদির সাথে প্রথম ভারতবর্ষ আক্রমণ করার জন্য যুদ্ধ অভিযান পরিচালনা করে। একটা কথা সমাজে প্রচলিত আছে, অনেকে মনে করে যে পানিপথের যুদ্ধ মানে পানিপথের মধ্যে হয়েছে, আসলে কিন্তু তা না। পানিপথ একটা জায়গা নাম, এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, ওই গ্রামে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। এবং এই যুদ্ধে ভাগ্যের নির্মম পরিহাস, 7 থেকে 8 দিন যুদ্ধ হয়। ইব্রাহিম লোদি এই যুদ্ধে পরাজিত হয়, ধৃত হয় এবং এই যুদ্ধে সে নিহত হয়। 7 থেকে 8 দিন, তার মানে 21শে এপ্রিল যদি যুদ্ধ হয় তাহলে 7 দিন মানে 28 দিন। উনি ঠিক 28শে এপ্রিল বা 27শে এপ্রিল দিল্লি জামে মসজিদে নিজের নামে খুতবা পাঠ করিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করে। শুধু তাই না, এই যুদ্ধে জয়লাভ করার সাথে সাথেই উনি বিশাল একটা, এই 12,000 সৈন্যের একটা বিশেষ অংশকে উনি আগ্রার দিকে পাঠিয়ে দেন আগ্রা দখল করার জন্য। কথিত আছে এই যুদ্ধে প্রায় 15 থেকে 16,000 ইব্রাহিম লোদির সৈন্য নিহত হয়েছিল। আমি কিন্তু একটু আগে বলে ফেলেছি এই যুদ্ধে ইব্রাহিম লোদি কেন পতন ঘটলো আর বাবর কেন জয়লাভ করলো। বাবরের উন্নত সামরিক কৌশল, সুশিক্ষিত সামরিক বাহিনী, কামানের ব্যবহার, গোলার ব্যবহার। অপরদিকে ইব্রাহিমের যুদ্ধ 1527 সালে, খানোয়ার যুদ্ধটা আসলে এই যুদ্ধের কারণ, অর্থাৎ কেন আমন্ত্রণ জানালো আর কেনই বা তারা যুদ্ধ লাগানোর পরে কেন সাহায্য করলো না, এই কারণে এদের বিরুদ্ধেও তিনি আলাদা আলাদা। তো তখন আরো খন্ড 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 রাজ্য ছিল, তাহলে ওই খন্ড খন্ড রাজ্যের একজন করে রাজা বা শাসক ছিল। একজন শাসক বিপদে পড়লে আর একজন শাসক বা রাজপুত বা রাজার ছেলে বা রাজারা এগিয়ে আসতো। তো তারা এগিয়ে আসা থেকে দূরে থাকার কারণে এক রাজাকে সহজেই পতন ঘটিয়ে সম্রাট বাবর কিন্তু এই সমস্ত যুদ্ধে জয়লাভ করেছিল। তো রানা সংগ্রাম সংঘের বিরুদ্ধে যখন যুদ্ধ অভিযান পরিচালনা করা হয়, উনিও যুদ্ধ থেকে পলায়ন করার জন্য, যুদ্ধে জয়লাভ করার জন্য, সম্রাট বাবরের পতন ঘটাবার জন্য উনি একটা সংগঠন তৈরি করে রাজপুতদের নিয়ে বা খানোয়া নামক জায়গাতে সম্রাট বাবরের সাথে এই রানা সংঘের যুদ্ধ হয়। এবং রানা সংঘের যুদ্ধেও এই সম্রাট বাবর জয়লাভ করে এবং রানা সংঘ পতন ঘটে। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলে যে দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল, দিল্লি সালতানাতের চিরদিনের জন্য পরিসমাপ্তি ঘটে। ঠিক আছে, এরপর আসো খানোয়ার যুদ্ধ। এরপর আমরা কথা বলবো গোগরার যুদ্ধ নিয়ে। গোগরার যুদ্ধটা ছিল একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই গোগরার যুদ্ধ 1529 সালে সংগঠিত হয়। কথিত আছে যে সম্রাট বাবর গোগরার যুদ্ধে অংশগ্রহণ করার আগে উনি ঘোষণা দেয় যে এই যুদ্ধে যদি আমি জয়লাভ না করতে পারি, আমি জীবনে আর শরাব পান করব না, মদ পান করব না। শুধু তাই না, শরাব আগে তো আসলে মদ্যপান করা অনেকটা হালালের মতোই ছিল, তারা এগুলো পান করত। কিন্তু সম্রাট বাবর যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কৌশল খাটিয়ে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য উনি নিজেও শপথ করে মনে মনে যে আমি যুদ্ধে যদি হেরে যাই আমি আর জীবনে কখনো মদ্যপান করব না। কিন্তু আসলে ঠিকই তাই, এই যুদ্ধ নিয়ে জয়লাভ করার পরে ওনার যে মদ পান করার স্বর্ণের পাত্র ছিল সেটা আশ্রয় ভেঙে ফেলে এবং এরপর থেকে উনি কখনো আর মদ পান করেন নাই, এবং মদ পান করেন। এবং উনি এই যুদ্ধে জয়লাভ করার ফলে সমস্ত ভারতবর্ষের শাসনভার নিজের হাতে নিয়ে নেয়। এবং একচ্ছত্রভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করার সুযোগ পায়। আমরা এবার একটু বাবরের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো। ব্যক্তিগত জীবনে বাবর 4 পুত্রের
বাবা ছিলেন, জ্যেষ্ঠ ছিল হুমায়ুন, আসকার, হিন্দাল, আসকার, হিন্দাল, কামরান। এক এক পুত্রদের সাথে ভালো সুসম্পর্ক ছিল না। বাবর যদিও বেঁচে থাকা অবস্থাতেই প্রত্যেক পুত্রদের জন্য রাজ্যের সীমা পরিসীমা ভাগ করে দিয়ে গিয়েছিল, কিন্তু দিল্লির সিংহাসনে আরোহণ করার জন্য উনি মনোনয়ন দান করে সম্রাট হুমায়ুনকে। হুমায়ুনের প্রতি উনি আসলে বিশেষ দুর্বলতাও ছিল। তো কথিত আছে 1530 সালে যখন সম্রাট বাবর অসুস্থ হয়ে পড়ে এবং প্রায় মৃত্যু মুখে পতিত হয়, তার আগের একটা অকল্পনীয় একটা ঘটনা ঘটেছিল। যদিও ঐতিহাসিকরা বলে এটা একটা স্বাভাবিক ঘটনা। মানে 1530 সালে হুমায়ুন খুব অসুস্থ হয়ে পড়ে। হুমায়ুন অসুস্থ হয়ে পড়ে হুমায়ুন অসুস্থ হয়ে পড়লে সম্রাট বাবর হুমায়ুনকে এত বেশি ভালোবাসতো, আর একথাও সত্য, 4 পুত্রের মধ্যে হুমায়ুন ছিল সবচেয়ে যোগ্যতা সম্পন্ন। অর্থাৎ দিল্লির সিংহাসনে বসে যদি কেউ দক্ষতার সাথে, যশ খ্যাতি সুনামের সাথে এই নতুন একটা রাজ্যের কর্ণধার হিসাবে শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষমতা রাখে, সে ছিল সম্রাট হুমায়ুন। তো হুমায়ুনের অসুস্থ হওয়ার পরে সম্রাট বাবর খুব মানসিকভাবে ভেঙে পড়ে এবং উনি আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে, আল্লাহ, তুমি আমার জীবনের বিনিময়ে হলেও আমার পুত্র হুমায়ুনকে তুমি সুস্থতা দান করো। আসলে এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, এরপরে সুস্থ সম্রাট বাবর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ মৃত্যু পদযাত্রী হুমায়ুন আস্তে আস্তে আরোগ্য লাভ করে এবং সম্পূর্ণ সুস্থতা লাভ করে এবং 1530 সালে সম্রাট বাবর মৃত্যুমুখে পতিত হয়। সম্রাট বাবর ফুল অনেক ভালোবাসত এবং উনি পূর্বেই বলে গিয়েছিল, আমি যে নিজে হাতে কাবুলে ফুলের বাগান করেছি, আমার আমাকে যেন সেই ফুল বাগানে সমাহিত করা হয়। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী কাবুলের ফুল বাগানে তাকে সমাহিত করা হয়। ছোট্ট একটা বিষয় এখনো কথা আমি বলিনি, সেটা হচ্ছে তুজুকি বাবরি। তুজুকি বাবরি আমি একটু বলেছি, খুব বিশেষ না বললেও, যে তুজুকি বাবরি হচ্ছে বাবুরনামা তার একটা আত্মজীবনী। আমরা যে অনেকে ডায়েরি লিখি, ঠিক এটা একটা ডায়েরি, ওয়ান টাইমস অফ ডায়েরি। উনি সিংহাসন আরোহণ করে অবসর সময় পেলেই উনি তার আত্মজীবনী লিখে রাখতেন। তুজুকির বাবরি এমনই একটা গ্রন্থ, যে গ্রন্থ পাঠ করলে আমরা গোটা ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক, তোমার ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানতে পারি। বাবর ভারতবর্ষের ভূয়সী প্রশংসা করেন। বাবর ভারতবর্ষকে বলেন এটা ভারতবর্ষ বিশাল ধন সম্পদে ভরা একটা রাজ্য, বিশাল ধন সম্পদে ভরা একটা রাজ্য। এবং বাবর সেই রাজ্যের অধিপতি হতে পেরেছিলেন। অধিপতি হওয়ার জন্য উনি যথেষ্ট গর্ববোধ করতেন এবং এই তুজুকি বাবরি পরবর্তীতে বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে, সেটা আমরা গবেষণার ফল হিসাবে আমরা আজকাল এগুলো পড়ানো এবং তোমাদেরকে শোনানোর সুযোগ পাচ্ছি। তো যা হোক, তোমরা আশা করি তোমরা এই সম্রাট বাবর সম্পর্কে বাসায় আরেকটু ডিটেলস পড়ে নেবে। আমি সম্ভবত 1-2 দিনের মধ্যেই সম্রাট বাবরের পরে সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র সম্রাট হুমায়ুন সম্পর্কে কথা বলবো। হুমায়ুন সম্পর্কে কথা বলার পরেই আমি সম্রাট বাবর এবং হুমায়ুন এই দুটার উপরেই একটা শর্ট পরীক্ষা নেওয়ার জন্য হোমওয়ার্ক, যেটা আগেও দিয়েছি ওইরকম করে এমসিকিউ বা এক কথার উত্তর এবং কিছু শর্ট নোট আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সমাধান করবে। এবার আসো আমি পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে তোমাদের সাথে 1 মিনিটের মধ্যে একটু কথা বলবো। তোমরা অলরেডি নোটিশ পেয়ে গেছো যে ইসলামের ইতিহাস বর্ষোত্তীর্ণ পরীক্ষা হিসাবে পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে কিভাবে? আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, 2 পত্র থেকে 2টা সৃজনশীল বানিয়ে দেব। প্রশ্নটা তোমরা পেয়ে যাবে যথাসময়ে। 24 তারিখে তোমাদের পরীক্ষা হবে, নোটিশ পেয়েছো চলতি মাসের। প্রশ্নটা তোমরা যথাসময়ে পেয়ে যাবে। তোমরা সাদা কাগজের 1 পৃষ্ঠায় লিখে, যথাসময়ে লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে সশরীরে উপস্থিত হয়ে কলেজের অফিস কক্ষে তোমাদেরকে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট হিসাবে। অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝে, যে তুমি বইয়ের সাহায্য নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্নটা একটু নাতে মোটামুটি গ্রহণযোগ্যতার জন্য ভালো হয়, বড় করে লিখবে, সুন্দর করে লিখবে, স্পষ্ট করে লিখবে। তোমরা সেটা পিন আপ করে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে ইসলাম ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস যেমন প্রশ্ন পাবে সেপারেট উত্তর লিখে তোমরা নির্দিষ্ট একটা দিনে এসে কলেজের অফিস কক্ষে জমা দিয়ে দিবে। আমরা সেটা মূল্যায়ন করে আশা করছি নোটিশ অনুযায়ী 1 তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং তোমরা দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে তোমরা নিয়মিত ক্লাস শুরু করবে। আর আশা করি তোমরা দোয়া করো, এর মধ্যে আশা করি আমরা কোভিড-19 আক্রমণ থেকে রক্ষা পেয়ে যাবো এবং সরাসরি তোমাদের সাথে শ্রেণী কক্ষে উপস্থিত হয়ে ক্লাস নেওয়ার সুযোগ পাবো। তো এ যাবৎকাল ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।